হ্যালো ভিউয়ার্স, ভার্চুয়াল নিউজ টিভির নিয়মিত আয়োজন লাইভ স্ক্রিপ্ট অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আমি তানজিল আহমেদ জনি। আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের এক নতুন বন্ধু শাহ পরাণ। তিনি আমাদেরকে বলবেন তার অন্ধকার জীবন থেকে আলোকিত জীবনে আসার গল্প এবং নেপথ্যের গল্পগুলো। চলুন কথা বলি আজকের অতিথির সঙ্গে। শাহ পরাণ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি জানতে চাই আপনার কাছে প্রথমেই যে আপনি নেশার জগতে ছিলেন, এখন আপনি মাশাআল্লাহ ভালো জগতে চলে আসছেন, মানে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে চলে আসছেন। আপনার নেশার জগতের কীভাবে যাত্রাটা শুরু হয়েছিল, মানে কত বছর বয়স থেকে আপনি ওই অন্ধকার জগতে পা দিয়েছিলেন? 7 থেকে আমি সিগারেট খাওয়া শুরু করি। এইটে ওঠার পর আমি মাঠে খেলাধুলা করতে যেতাম। তো 1 বছর আমি টানা সিগারেট খাই। মাঝে মধ্যে আব্বু শুধু একদিন জানতে পারছিল, পরে আব্বু নিষেধ করছিল, তারপরও আমি সিগারেট খাইতাম মাঝে মধ্যে। পরে একদিন মাঠে যাই খেলা করতে। মাঠে যাওয়ার পর ওই জায়গায় একটা বসার জায়গা ছিল, ওই জায়গায় আমার প্রত্যেকটা বন্ধু খেলার পরে ওই জায়গায় এসে সবার সাথে একটু কথা বইলা পরে বাসায় চাইতাম যে আজকে খেলা কেমন হলো, কালকে কিভাবে খেলবো বা কোন দলের সাথে খেলা পড়বে, এবং খেলার আলোচনা হইতো। তা ওই জায়গায় আমার কিছু বন্ধুরা গাঁজা খাইতো আপনার। পরে আমার কাছে তুই একটু খা দোষ, খেলে ভালো লাগবো, তুই দেখতে পারো টেস্ট করে। তখন আমি একটু টেস্ট করলাম। তারপর টেস্ট করলাম পর দেখলাম না ঠিক আছে, একটু মাথা ঘুরাইতেছে, একটু আজব লাগতেছে, নিজেকে অন্যরকম লাগতেছে। এরকম করে পরে বাসায় পরে ওদের থেকে সবাই থেকে বিদায় নিয়ে আমি পরে ওই বন্ধুরে বললাম যে দোস্ত আমার একটু বাসা পর্যন্ত দিয়ে বাসা না তো আমি তো এলাকার ভিতরে দিয়ে আসতেছি, তুই এলাকার থেকে ওই জায়গা থেকে তুই যতটুকু তুই তো চিনবি, পরে ওই জায়গা থেকে তুই চলে যাস বাসায় যাওয়ার পর হাত মুখ ধুলাই করলাম, পরে খাবার খেলাম। পরে ওই দিন কেটে গেল সুন্দরী। পরের দিন আবার স্কুলে গেলাম, স্কুল থেকে আসার পর খুব অন্যরকম লাগতেছে নিজেকে, আর ভালো লাগতেছে না, নিজেকে কোনো ফিট পাইতেছি না যে একটু মনে হয় ওইটা খেলে ভালো লাগবো, যাই মাঠে। পরে মাঠে গেলাম, সে এরকম দৈনিকই একটা জিনিস নিতে নিতে আমি নিজেও এটা খাওয়া শিখে গেলাম, যে আসক্তি হয়ে গেলাম। এভাবে পরে আস্তে আস্তে একদিন আমি নিজে কিনা খেয়ে পরে বাসায় আইনা রাখছি যে এটা পরে খাবো। রাত্রে 10টার দিকে আম্মু আব্বু ঘুমাই গেলে আমি বাসা থেকে আস্তে করে বের হয়ে যায়, পরে এটা আমি রাত্রে ছাদে যেয়ে খাইয়া পরে আবার বাসায় এসে শুয়ে পড়বো। পরে এটা পরের দিন দুপুর আমার খেয়াল ছিল না, আমি এর আগেই ঘুমাই গেছিলাম। পরে দুপুরে যখন বড় আপু রুম পরিষ্কার করতেছিল তখন এটা বড় আপু পায়ে ফেল, বড় আপুর হাতে নিয়ে দেখে এটা কি। পরে এটা নিয়ে সেটা আম্মুরে দেখানো হয়। আম্মুরে দেখাইলে আম্মু আর আব্বুরে দেখাইতে চায় না, কারণ আমার আব্বু অনেক হার্ট ছিল। আব্বু হার্ট থাকার কারণে আম্মু আব্বুকে দেখাইতে চায় না, কারণ দেখাইলে আমারে অনেক মারধর করবে। আম্মু চাইছিল যে আমারে অল্পতে বুঝাইয়া এটা থেকে দূরে রাখতে। আম্মু আমারে বলে, বড় আপু বলে যে এটা ভালো জিনিস না, এটা হয়তো বা কোনো একটা নেশা, তুমি নেশা করে, এটার নাম তুমি নিশ্চয়ই জানো। আমার আম্মু এটা পরে পাশে একটা আমাদের বাসার পিছনে একটা পুকুর আছে, পুকুরে ফালা দেয়। আমার আম্মু নিষেধ করে এবং অনেক ওয়ার্নিং দেয় যে এটা তুমি যদি আবার করো বা আমি তো তোমার বুঝতে পারলে আমি কিন্তু তোমার আব্বুর কাছে বিচার দিব, বা এটার পরিণতি খুব খারাপ হবে তোমার সাথে। এরকম করে আম্মু ওয়ার্নিং দেয়, কিন্তু আম্মুর ওয়ার্নিং শুনি না। বাসায় অনেকবার মনে করেন যে বন্ধু বান্ধব এসে মিশে অনেক মারধর করে, একটা গ্যাঞ্জাম করা আর কি, গ্যাঞ্জামে ঢুকে যাওয়া, অযথা মাথা গরম হয়ে গেলে একজন আরেকজনের মারতে যাওয়া, খেলার ভিতরে গরম হয়ে গেলে একজনের মাইরা নাক মুখ ফাটাই দেওয়া, এই ধরনের বিচার যখন বাসায় আসতেছে আস্তে আস্তে আব্বুও বুঝতে পারে যে না আমার ছেলেটা কিছুটা অন্য ধরনের কাজে জড়াই যেতেছে। আব্বু পরে আমার অনেক মারে যে এরা ভালো জীবনে এইটাই কিছু না, সামনে জীবন আছে তোমার আরও ভালো, তুমি এই জীবনে আরও অনেক কিছু পাওয়ার আছে, তুমি এইগুলোর পিছিয়ে কেন যেতেছো, তোমাদেরকে কোনো দিক দিয়ে কম দিছি বা কোনো কিছু তোমার শর্ট হয়েছে, বাবা মার দুঃখের কথা বলে যে তোমাদের জন্যই তো সব কিছু করতেছি, তারপর তোমরা যদি এগুলো করো তাহলে তো আমরা তাইলে ভবিষ্যতে বাঁচতে পারবো না, তোমাদের দুঃখ নিয়েই আমরা মারা যেতে পারি। তাই আব্বু আম্মু এই কথা বলার পরও আমি সেই নেশাই করতে থাকি। আর শাহ পরাণ, আপনি তো গাঁজা নিতেন, তো ব্রাহ্মণবাড়িয়া থেকে ফেরার পর আপনি আবার ইয়াবা নেওয়া শুরু করলেন। তো ওই গল্পটা জানতে চাই, ইয়াবার দিকে ড্রাইভারটা কিভাবে হলেন? আমার আব্বু আমার ব্রাহ্মণবাড়িয়া আমাদের গ্রামের বাড়িতে পাঠাইছে, যে ওই জায়গায় থেকে পড়াশোনা করতে। ওই জায়গায় ভালোই দিনকাল যাইতেছিল, নেশা ছাড়া সুন্দরী ছিল। প্রায় 7 মাস পর আমার ঢাকা আসার খুব ইচ্ছা হয়েছে। তারপর আমি ঢাকা আসি শুধু বেড়ানোর জন্য, আপনার 1 সপ্তাহের জন্য বেড়ানোর জন্য
আমার নানা ভাই অনুমতি দিছে যে এরপর তোমার আইসা তোমার আবার এক টানা থাকতে হবে, তুমি একবারে এসএসসি পাস কইরা আমার বাড়ি থেকে যাইতে হবে, এর আগে তোমার যাওয়া কোনো মানে এটা আমার নানা আগেই বুঝলা নিছে যে পড়ালেখা করলে ভালো মতো করতে হবে। একটা নিয়মের ভিতরে মানে একটা বাড়িতে নিয়মের ভিতরে চলাফেরা করতে হইতেছে আমার। আমার নানা যা বলতেছে সেটাই মানতে হইতেছে। আর আমার নানা খুব রাগানো, আমার বাপের থেকেও বেশি রাগ করে আমার নানা। পরে ওই জায়গায় আমি যখন এক সপ্তাহের জন্য ছুটি নিয়ে যখন আসি ঢাকায়, আসার পর আমার বন্ধু বান্ধবের কাছে আমি দেখা করতে যাই। তো যখন দেখা করতে যাই তখন বন্ধু বান্ধবরা আমার নতুন আর একটা জিনিস খাওয়ানো দেখায়, মানে শিখায়। ওরা বলে দোষ এটা খেলে ওইটার চেয়ে আরও মজা বেশি, খায় দেখতে পারোস। পরে আমি খাইছি, খাইছি আমার দেখলাম না ওইটার থেকে এটাই ভালো। পরে পরে তুমি চিন্তা করছি যে এটা তো আমি ছাইড়া দিতে পারবো না। পরে নানু বাড়িতে গেলাম, যাওয়ার পর মানে ওইটাও মানে আমি ওই জায়গাও খোঁজা শুরু করে দিছি। কারণ আমার স্কুলে যেতে দিলে আমি স্কুলে না যাই, আমি যাইতাম আরেক মামার কাছে, আমার এক চাচার কাছে যাইতাম, এরকম আত্মীয় স্বজনদের কাছে, মানে যারা মানে দূর দূরান্ততে থাকে, যারা এইসব জায়গা চিনে তাদের কাছে যাই জিজ্ঞাসা করতাম। তো তারা একদিন আমার এক মামা বলছে যে আমি হ্যাঁ খাইছি, টেস্ট করছি, কিন্তু আমি রেগুলার খাই না, তোমায় খাওয়াইতে পারো। পরে মামাই বলছে যে তাহলে আমার সে ব্রাহ্মণবাড়িয়া শহরে যাইতে হইব, ওই জায়গায় আমার মেস আছে, মেসের ভিতরে বৈশাখ, হ্যাঁ পরের দিন আমার আইসা। পরে নানু থেকে টাকা চাইলাম, নানু 500 টাকা দাও। পরে ওই জায়গায় যাওয়ার পর মামা 2টা নিল, পরে ওই যে খাইলাম, খাওয়ার পর মানে তার পরের দিন আইসা পড়লাম বাড়িতে। নানু দেহে শরীরের অবস্থা ভালো না, পরে আমার জ্বর হয়েছিল। এরপরে কিছুদিন পরে আমি কইছি পড়ালেখা করুন না, আমি ঢাকা চলে যাব। ওই জায়গায় আমার খাওয়ার কোনো একটা ছিল না, মানে আমি আস্তে আস্তে আরও বাজে হয়ে যেতে চাইতেছি, মানে মানে আমার ভালো জীবনটা নষ্ট হয়ে যেতেছে। আমি নানার সাথে রাগজিৎ করছি, ঝগড়া করছি, ওনার সাথে বাজে বিহেভ করছি, করে পরে আমার নানাই কইছে তুমি ঢাকা চলে যেতে পারো। পরে আবার বাসায় আসি, আসার পর 1 দিন 2 দিন এরকম করে প্রতিদিনই মানে আম্মুর ব্যাগের থেকে টাকা চুরি করে, তারপরে মানুষের কাছ থেকে লোন নেওয়া, স্কুলের বেতন প্রাইভেটের বেতন না দিয়া মানে খায়া ফেলা, এইরকম একটা রেকর্ড হয়ে গেছে। পরে আস্তে আস্তে আমার পরিবার বুঝতে পারে না হয় আগে যা করতো এর চেয়ে বেশি হইতেছে। এরপরে আমার মা যখন আমার এসএসসি পরীক্ষা এসে পড়ে, তখন আমার মা আমার একটা সুযোগ দেয় যে না দেখি ওই যেহেতু পরীক্ষা এসে পড়ছে, এখন ওর 2টা বছর যেহেতু কষ্ট করছে, ওর পড়াশোনা এখন যদি ওর একটা কিছু কই, আমি মানে ব্রাহ্মণবাড়িয়া থেকে টিসি নিয়ে আমি আবার ঢাকা এসে ভর্তি হয়েছি। পরীক্ষা দিই, প্রত্যেকটা পরীক্ষার দিনে গেছি। আমি প্রথমে নেশা করছি এক বন্ধুর বাসায় বসে, পরে বন্ধুর সাথে স্কুলে যা পরীক্ষা দিয়েছি। ওই দিন আর বন্ধুরে পাইনি। আমি এক জায়গায় মনে করেন যে আপনার ওই জিনিসটা খুঁজতে গেছি, ওই লোকটাও ছিল না, ওইটা খুঁজতে যায়, পরে আমার স্কুলের সময় চলে যায়, আমি পরীক্ষা দিতে পারি। তার কারণে আমি এসএসসি পরীক্ষায় পাশ করতে পারি। পরে আমি ওই জায়গায় নেশা করে পরে দেখি না 12টা বেজে গেছে, এখন তো পরীক্ষা হলে যায় কাউরি পাবো না, আমি বাসায় যেতেইব। আর আধা ঘন্টা 1 ঘন্টা একটা জায়গায় বইসা একটু রিল্যাক্স হয়ে, সারাদিন মানে অনেক টেনশনে পড়েছিলাম যে জিনিসটা যদি না পাই কি পরীক্ষা হলেও যায়নি, মানে একটা চাপ তৈরি হয়েছিল। পরে ওই জায়গায় রিল্যাক্সে বইসা মানে আমার ভিতরে হইচই কাজ করতো, মানে আমি বুঝতেছি না যে আমার সাথে কী হইতেছে, আমি কি করতেছি। আমার ভিতরে এটাও কাজ করতেছে যে পরীক্ষা না দিলে কী হইব, আমি আর জীবনে কোনো জায়গায় যাইতে পারবো না, আমার ভালো একটা চাকরি হবো না। কিন্তু আমার ওইটা তখন মাথায় এত কাজ করতেছে না, আমার খালি কাজ করতেছে, তারপর ওইটা মানে আমি মানতে চাইতেছি আমার আগে নেশাই করতে হইব, তারপরে আমার যা হওয়ার হোক আমি এটা দেখবো। পরে ওই জায়গায় থেকে পরে বাসায় যাই। বাসায় যাওয়ার পর আমার ছোট ভাই জানতে পারে যে আমি স্কুলে যাইনি, আমার ফ্রেন্ডরা বইলা দিছে যে তোর বাইরে তো দেখলাম না আজকে স্কুলে। পরে আম্মুরা এসে বইলা দিছে এক আন্টি, আমার ফ্রেন্ডের মা আর কি। পরে আম্মু অনেক কান্নাকাটি করছে, আব্বুও শুনছে, শোনার পর আব্বু রাগ করছে, আব্বু কিছু কয় না। আব্বু এরকম প্রায় 2 মাস আমার সাথে কথা কয়নি পরীক্ষার পর। আমি পরীক্ষা দিইনি, আমার আব্বু আম্মু খুব রাগ করছে, আমার মা অনেক কষ্ট পাইছে এবং কান্নাও করছে আমার সামনে। কোন জীবনটা বেশি সুন্দর, আপনি যখন অন্ধকার জীবনে ছিলেন সেই সময়টা, নাকি রিহ্যাবে আসার পর এখন যে জীবনযাপন করছেন সেই জীবনটা? আমার কাছে মনে হয় আমার এই বর্তমান জীবনটাই ভালো। যখন আমি অ্যাডিকশন অবস্থায় ছিলাম, আমার কোনো
কোনো মানে মজা পাইতাম না, সব কিছু আমার কাছে একটা অস্থিরতাভাবে কাটতো। আমি বাসায় আমার বাবার সাথেও খুব খারাপ ব্যবহার করি, তারা একটা কিছু শাসন করতে গেলে না আমি বাসায়ই থাকুম না, তাদের সাথে কোনো কথা বলবো না, তাদের কোনো কথা মানতে আমি চাইতাম না। কিন্তু এখন যখন ট্রিটমেন্ট নেওয়ার পর, এখন আমি যখন সুস্থ হয়েছি, এখন আমার কেউ একটা কিছু বললে আমি সেটা মাইনা নেই, সেটা কি বলছে, সেটা কিসের জন্য বলছে, মানে একটা চিন্তাবোধ যে একটা জিনিস আছে আমার ভিতরে, সেটা নিয়ে আমি বুঝতে পারি যে না, লোকটা আমার ভালোর জন্য একটা কিছু বলছে। কারণ ভবিষ্যতে আমার চিন্তা হয়েছে আমি বাসায় যাওয়ার পর আমার মা বাবার সাথে আমি ভালো ব্যবহার করবো, তারা যেটা বলবে সেটাই করব। এবং আমার পরীক্ষা যেহেতু মিস হয়েছে, আমি পরীক্ষাটা আবার দিব। আমার আব্বু চায় যে আমি পরীক্ষাটা আবার দিই, তারাও চেষ্টা করবে অবশ্য আমার যদি যাওয়ার পর যদি দেখেন ভালো। এবং আমার ভবিষ্যতে চিন্তা হচ্ছে আমি ভবিষ্যতে একটা চাকরি করব, আমার বাবা মাকে আমি পালবো। তাদের যেহেতু কষ্টের কামাই আমি খাইছি, আমার কর্তব্য যে তাদেরকে আমার দেখাশোনা আগলায় রাখা, যেহেতু ওনারাও আমাকে যেভাবে আগলায় রাখছে আমি ওনাদেরকে আগলায় রাখার চেষ্টা করব। মা বাবার সবারই খুব আপন, মা বাবার চেয়ে বড় জিনিস আর কিছু হয় না। তাদেরকে যে কষ্ট দিছি, তাদেরকে যে দুঃখগুলো দিছি, সেগুলোর জন্য আমি তাদের কাছে ক্ষমা যাব। এই জীবনে অনেক পাপ করছি, অনেকের অনেক কিছু নষ্ট করছি, মা বাবার মনে অনেক আঘাত দিছি, এগুলো ফিল করছি। যখন আমি ট্রিটমেন্ট নেওয়া অবস্থায় অনেক ফিল করছি, মা বাবার জন্য অনেক কষ্ট হয়েছি। মা বাবার কাছ থেকে দূরে থাকা পৃথিবীতে আর কোনো দুঃখ নেই। সবচেয়ে বড় দুঃখ এটাই যে মা বাবার কাছে না থাকলে মানুষ বুঝতে পারে যে মা বাবা কী জিনিস। একটা কিছু যখন আপনার কাছে থাকবে বা আমার কাছে থাকবে, তখন আমরা বুঝতাম না যে এটা জিনিসটা মূল্য কী। যখন এই জিনিসটা দূরে চলে যায় বা ওইটা যখন হারা যায় বা ওইটা যখন আমি পাই না, তখনই সেটার মূল্য অনেক হয়ে যায়। আমি এই জায়গায় ট্রিটমেন্ট অবস্থায় আমার মার অনেক মিস করছি, আর আমার মার কথা খুব মনে পড়ে এখনও। মানে মার জন্য আমি মাঝে মধ্যে অনেক সময় মানে কষ্ট পাই যে কেন মার এত কষ্ট দিলাম, মা তো সবসময় আমার ভালো চাইতো। শাহপরান, আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা চাই না আর কোনো শাহপরান আলোর পথ থেকে অন্ধকার পথে যাক। আমরা চাই সকল শাহপরান আমাদের সমাজে নিরাপদ থাকুক এবং সুনাগরিক হিসেবে বাংলাদেশের জন্য কাজ করুক। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।